আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, আপনাদের সামনে আবার একটি নতুন বিষয়ে আলোচনা করার জন্য হাজির হলাম। এখন যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটির শিরোনাম হচ্ছে ঝুঁকির মুখে বাংলাদেশের অর্থনীতি। এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে আন্তর্জাতিক এবং দেশীয় প্রতিষ্ঠান অর্থনীতিবিদরা এই বাংলাদেশ অর্থনীতির যে ঝুঁকির মুখে এসব বিষয় নিয়ে নানান কথা বলছে। বিভিন্ন পত্রপত্রিকায় এ নিয়ে বিশদভাবে রিপোর্ট করছে। সোশ্যাল মিডিয়াও এ বিষয় নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। এই সংগত বিষয়ে গত 18ই জানুয়ারি 2025 তারিখে একটি শীর্ষ অবস্থানে থাকা জাতীয় দৈনিক একটি বিস্তৃত রিপোর্ট করেছে। ওই রিপোর্টে বলা হচ্ছে বাংলাদেশের অর্থনীতির গতি কমে যাচ্ছে। এর কারণ রাজনৈতিক অনিশ্চয়তা এবং বিনিয়োগ ও শিল্প খাতে বাটার টান। বিবৃতিতে মূল্যস্ফীতি থাকবে চড়া। সরকারের মূল্যস্ফীতি কমানোর যে লক্ষ্য সেটি পূরণ হবে না। বিশ্বব্যাংক ওয়ার্ল্ড ইকোনমিক প্রসপেক্টস শীর্ষক প্রতিবেদনের জানুয়ারি 2025 সংস্করণে চলতি 2024-25 অর্থবছর নিয়ে এসব পূর্বাভাস তুলে ধরেছে। তারা বলছে চলতি অর্থ বছরে বাংলাদেশের মোট দেশ উৎপাদনের প্রবৃদ্ধি 4.1% নামতে পারে। একটি দেশের ভিতরে যত পণ্য সেবা উৎপাদিত হয় তাই জিডিপি। আগের বছরের চেয়ে জিডিপি বৃদ্ধির হারকে বলা হয় প্রবৃদ্ধি। জিডিপির প্রবৃদ্ধি কমে যাওয়ার মানে হলো অর্থনীতির গতি মন্থর হয়ে যাওয়া। এর আগের চেয়ে কর্মসংস্থান বৃদ্ধির হার কমে যায়, বেকার বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়। ব্যবসা বাণিজ্য দ্রুত গতিতে না বাড়লে, কারখানায় উৎপাদন না বাড়লে মানুষের আয় বৃদ্ধির সুযোগ কমে যায়। দেশে 3 বছর ধরে মানুষের প্রকৃত আয় কমছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাব অনুযায়ী সর্বশেষ গত ডিসেম্বরে মানুষের আয় বেড়েছে 8% কিছু বেশি, কিন্তু জিনিসপত্রের দাম অর্থাৎ মূল্যস্ফীতি বেড়েছে প্রায় 11%। বাংলাদেশে সাধারণত 6% বেশি জিডিপি প্রবৃদ্ধি হয়। এটা আমরা বেশ কয়েক বছর দেখে আসছি। 2021-22 অর্থ বছরে প্রবৃদ্ধি ছিল 7.10%। 2022-23 অর্থ বছরে তা কমে 5.78% নামে। সর্বশেষ 2023-24 অর্থ বছরের সাময়িক হিসাবে জিডিপির প্রবৃদ্ধি দাঁড়িয়েছে 5.82%। যদিও দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা নিয়ে প্রকাশিত শ্বেতপত্রে বলা হয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার আমলে জিডিপি বাড়িয়ে দেখানো হতো। বিশ্বব্যাংক যেমন জিডিপির প্রবৃদ্ধি কমে যাওয়ার কথা বলেছে, তেমনি 2025 সালে বাংলাদেশের অর্থনীতিতে 5টি ঝুঁকির কথা বলা হয়েছে ও ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম 15 জানুয়ারি প্রকাশিত তাদের বৈশ্বিক ঝুঁকি প্রতিবেদনে বাংলাদেশের ক্ষেত্রে তুলে ধরা ঝুঁকিগুলো হলো উচ্চ মূল্যস্ফীতি, চরম ভাবাপন্ন আবহাওয়া যেমন বন্যা, তাপপ্রবাহ, দূষণ যেমন বায়ু দূষণ, পানি দূষণ, মাটি দূষণ, বেকারত্ব, অর্থনৈতিক সুযোগের অভাব এবং অর্থনৈতিক নিম্নমুখিতা অর্থাৎ মন্দা ও স্থবিরতা। এই ঝুঁকি তারা চিহ্নিত করেছে ব্যবসা প্রতিষ্ঠানের নির্বাহীদের উপর জরিপ করে। এদিকে বিশ্বব্যাংকের প্রতিবেদনে সাম্প্রতিক ঘটনা প্রবাহ অংশে বলা হয়েছে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি কমিয়েছে এবং বিনিয়োগকারীদের আস্থা কমেছে। 2023-24 অর্থ বছরে জিডিপির প্রবৃদ্ধি 5% নামতে পারে, যা আগের পূর্বাভাসের চেয়ে 0.6% বিন্দু কম। জ্বালানি সংকট, আমদানি নিয়ন্ত্রণ এবং পণ্য সরবরাহে বিঘ্ন শিল্প উৎপাদন কর্মকাণ্ডে প্রভাব ফেলেছে। ফলে পণ্যের দাম বাড়ছে, এটা আবার মানুষের প্রকৃত আয় কমিয়ে দিয়েছে। এদিকে বাংলাদেশে চলতি বছর জিডিপির প্রবৃদ্ধি কমলেও আগামী অর্থ বছরে অর্থাৎ 2025-26 তা বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটি বলছে আগামী অর্থ বছরে জিডিপির প্রবৃদ্ধির হার হতে পারে 5.4%। দেশের রাজনৈতিক স্থিতিশীলতার পরিস্থিতির আরও উন্নতির আশা করা হচ্ছে। সঙ্গে আর্থিক সংস্কার হতে পারে, ব্যবসার পরিবেশ উন্নতি হতে পারে এবং বাণিজ্য বাড়বে। পাশাপাশি মূল্যস্ফীতি কমবে, বিনিয়োগ বাড়বে। বিশ্বব্যাংকের পূর্বাভাস বলছে 2025-26 অর্থ বছরে ভারতের 6.7, পাকিস্তানে 2.8, শ্রীলঙ্কায় 3.5 এবং নেপালে 5.1% প্রবৃদ্ধি হতে পারে।
বিশ্বব্যাংকের প্রতিবেদনে আরও বলা হয়েছে, দক্ষিণ এশিয়ায় মূল্যস্ফীতি চূড়ায় উঠেছিল 2022 সালের মাঝামাঝিতেই। এরপর থেকে তা ধাপে ধাপে কমেছে। ভারতে 2023 সালের সেপ্টেম্বর থেকে মূল্যস্ফীতি দেশটির কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্যমাত্রার মধ্যে রয়েছে। নেপাল ও শ্রীলঙ্কা মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রার মধ্যে নামিয়ে আনতে সক্ষম হয়েছে। পাকিস্তানে গত আগস্টে মূল্যস্ফীতি 2021 সালের পর প্রথমবারের মতো এক অঙ্কে নেমে আসে। বিপরীতে বাংলাদেশে মূল্যস্ফীতি এখনও চড়া। বিবিসির হিসাবে বাংলাদেশ ডিসেম্বর দেশে মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে 10.89%, অর্থাৎ হারটি এক অঙ্কে নামানো যায়নি। এদিকে বাংলাদেশের ব্যাংকের গভর্নর আহসান এইস মনসুর গত 14 আগস্ট তিনি বলেছিলেন, 5 থেকে 6 মাসে মূল্যস্ফীতি সহনীয় হবে, কিন্তু বাস্তবে তা ঘটেনি। এদিকে বাংলাদেশের একজন প্রখ্যাত অর্থনীতিবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সেলিম রায়হান তিনি বলেন, বাংলাদেশ নিম্নমুখী জিডিপি প্রবৃদ্ধি ও উচ্চ মূল্যস্ফীতির মতো দুটি ক্ষতিকর দিকের মধ্যে পড়ে গেছে। একদিকে মানুষের কর্মসংস্থান, আয়ের সুযোগ কম, অন্যদিকে মানুষের ব্যয় বাড়ছে। সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, আমি শুরু করেছিলাম যে ঝুঁকির মুখে বাংলাদেশের অর্থনীতির আলোচনা, অর্থনীতির পড়াশোনা বা অর্থনৈতিক বিশ্লেষণ কোনো কোনো ক্ষেত্রে এটি একটু জটিল বিষয়, কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে অর্থনীতির ব্যাপারটি বোঝা কিছু কিছু ক্ষেত্রে খুব সোজা। সেটি হচ্ছে যে সে মাসে অথবা প্রতিদিন অথবা প্রতি সপ্তাহে তার কত টাকা ইনকাম হচ্ছে এবং সেই টাকা দিয়ে তার নিত্য প্রয়োজনীয় জিনিস সে কিনতে পারছে কিনা, তার প্রয়োজনীয় ঘর ভাড়া, তার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা এবং তার জীবনযাত্রার ব্যয়, তার আয়ের সাথে এই ব্যয়ের সঙ্গতি আছে কিনা, এইটা হচ্ছে সাধারণ মানুষের দেখার বিষয়। বিশ্বব্যাংকের প্রতিবেদন বলি, IMF প্রতিবেদন বলি বা বাংলাদেশ বা আন্তর্জাতিক প্রতিষ্ঠানের যে কোনো প্রতিষ্ঠানের বাংলাদেশের অর্থনীতি নিয়ে বিশ্লেষণ বা যে কোনো দেশের অর্থনৈতিক বিশ্লেষণ, সেগুলো তো নানান ধরনের পরিসংখ্যান দিই, নানান ধরনের তথ্যপত্র দিই, সেখানে তুলে ধরা হয়। সাধারণ মানুষ কিন্তু এটা বুঝতে চায় না। সাধারণ মানুষ দেখে যে তাদের আয় বাড়ছে না, কিন্তু ব্যয় তাদের বেড়েই চলেছে। তো যাই হোক, আমি যেটি শুরু করেছিলাম আলোচনায় যে ঝুঁকির মুখে বাংলাদেশের অর্থনীতি, এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা তুলে ধরা হলো। আমরা যদিও আশা করি যে বাংলাদেশের যে অর্থনীতি ঝুঁকির মধ্যে পড়ে গেছে, এটির হয়তো ভবিষ্যতে উন্নতি হবে, কিন্তু সাধারণ মানুষের সাথে কথা বলে দেখা যায় যে কোনো অবস্থাতেই তাদের আয়ের সাথে তাদের ব্যয়ের সঙ্গতি কোনোভাবেই মিলছে না। যাই হোক, যেটি শুরু করেছিলাম ঝুঁকির মুখে বাংলাদেশের অর্থনীতি, সংক্ষিপ্তভাবে এটি আপনাদের কাছে তুলে ধরা হলো। ভবিষ্যতে সুযোগ পেলে এই বিষয় নিয়ে আরও কথা বলা যাবে। আজকের মতো এই আলোচনাটি এখানে শেষ করতে চাচ্ছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।